হ্যালো স্টুডেন্টস, সকলকে ওয়েলকাম। আজকে আরেকটি ক্লাস, তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখো। আমি ফ্রেজ এবং ক্লজ পরপর যে সমস্ত ক্লাসগুলো করাচ্ছি, এর আগে দুটো ক্লাস কিন্তু করানো হয়েছে, যেখানে প্রথম ক্লাসে আমি বলেছি যে ফ্রেজ কি ক্লজ কি একদম সুন্দরভাবে কনসেপ্ট বুঝিয়েছি, এবং তারপরেও আরেকটা ক্লাস হয়েছে যেখানে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ এগুলো নিয়ে আলোচনা হয়েছে, আমরা বুঝেছি কোনটাকে কি বলে। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে নাউন ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। এই তিনটে ক্লজ আমাদের ভালো মতো শিখলে আমাদের ক্লজ চ্যাপ্টারটা ক্লোজ হবে। ঠিক আছে, ক্লজ হবে, তারপর আমরা ফ্রেজ করব। এখন কথাটা হচ্ছে যে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই যে ক্লজগুলো, এগুলো কি, কাকে বলে, কোথায় বসে, কেন বসে, কি তার বিস্তারিত আলোচনা আমরা একদম সুন্দরভাবে বুঝবো। দেখো, আমরা এর আগের ক্লাসে কিন্তু শিখেছিলাম যে একটা সেন্টেন্সের মধ্যে দুটো ক্লজ থাকতে পারে, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ যেটা পুরোপুরি স্বাধীন, যে মানে সাবঅর্ডিনেট ক্লজের উপর নির্ভর করে থাকে না, যে সম্পূর্ণ স্বাধীন, সেটাকে আমরা বলছি প্রিন্সিপাল ক্লজ। এবং যে অংশটা পরাধীন, মানে প্রিন্সিপাল ক্লজের উপর যে নির্ভর করে আছে, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর এই সাবঅর্ডিনেট ক্লজের মধ্যেই রয়েছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। মানে এই সাবঅর্ডিনেট ক্লজের মধ্যেই তোমাকে বুঝতে হবে এবং চিহ্নিত করতে হবে কোনটা নাউন ক্লজ, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব। বিষয় কনসেপ্টটা বুঝতে পারলে? তো সবার আগে তোমাদের কাজ হবে একটা সেন্টেন্স দেখে কোনটা প্রিন্সিপাল ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ আলাদা করা। তারপরে সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে আমরা চিনে নেব কোনটা নাউন, কোনটা অ্যাডভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ। এবং খুব সহজভাবে কিভাবে তোমরা চিনবে কোনটা কি ক্লজ, এটা কিন্তু আমাদের অনেকের অনেক জটিলতা লাগে, ক্লজটা আমরা ঠিকঠাক বুঝি না। আজকে আমি যেভাবে তোমাদেরকে বোঝাবো না, শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে তোমরা খুব সহজে একটা সেন্টেন্স দেখে বুঝে যাবে কোনটা প্রিন্সিপাল, কোনটা সাবঅর্ডিনেট, এবং সাবঅর্ডিনেটের মধ্যে কোনটা নাউন, কোনটা অ্যাডভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ। খুব সহজে বুঝে যাবে, শুধু আমার কথাগুলো ভালো মতো মন দিয়ে শোনো এবং যদি পারো একটু নোট করো, দেখবে তোমার ক্লজ নিয়ে আর কোনো চিন্তা, টেনশন থাকবে না। কারণ এই ক্লজ ফ্রেজ আমরা ভালো মতো শিখলে আমরা তার পরের স্টেপে যেতে পারবো, যেখানে জয়নিংটা খুব সুন্দরভাবে আমরা করতে পারবো, সেন্টেন্স ট্রান্সফরমেশন খুব সুন্দরভাবে করতে পারবো। এই সমস্ত বিষয় কিন্তু ডিপেন্ড হয়ে রয়েছে এই ক্লজের ওপর। ক্লজ, ফ্রেজ এগুলো জানতে হবে। এবার নাউন ক্লজ যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই নাউন ক্লজ বিভিন্ন ভাবে হয়, একটা সেন্টেন্সে বিভিন্ন ভাবেই নাউন ক্লজ আসতে পারে। আমি প্রথমে তোমাদেরকে একটা সেন্টেন্স দেখাই। আই বিলিভ দ্যাট হি ইজ অনেস্ট। আগে এই সেন্টেন্সটার দিকে ফলো করো, আমি যখন যেটা বোঝাবো সেটার দিকে তাকাবে। আই বিলিভ দ্যাট হি ইজ অনেস্ট। এই যে সেন্টেন্সটা দেখছো, এই সেন্টেন্সের মধ্যে আগে তুমি সবার আগে যে কাজটা করবে, প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেটকে আলাদা করো। আই বিলিভ, আমি বিশ্বাস করি, এটা একটা পুরো স্বাধীন বাক্য, তাহলে এটাকে আমরা বলবো কি? প্রিন্সিপাল ক্লজ। ক্লিয়ার? যেটাকে আমরা মেইন ক্লজও বলি। দ্যাট হি ইজ অনেস্ট, এটা হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এই অংশটা ডিপেন্ড করে আছে এই অংশটার উপর, যে সে হয় সৎ। এই কথাটা বলার পর একটা কৌতূহল জাগে, কি, কে, কিসের সৎ? তাহলে এই কথাটা কিন্তু এটার উপর ডিপেন্ডেন্ট, কিন্তু এটা কিন্তু এটার উপর ডিপেন্ডেন্ট নয়। তাহলে এটা প্রিন্সিপাল, এটা সাবঅর্ডিনেট। এবার মেন খেলাটাই তো লুকিয়ে আছে সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে, কারণ এর মধ্যেই আমাকে বুঝতে হবে এটা নাউন, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব। নাউন হলে আমরা কি করে বুঝবো এটা নাউন ক্লজ, তার হিন্টস আমাদের বলে দিন। দেখো, নাউন ক্লজ একটা সেন্টেন্সে ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করতে পারে, ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করতে পারে। তোমরা ভার্ব জানো, মানে ভার্বের পরে যে বসে সে অবজেক্ট, ভার্বের আগে যে বসে সে সাবজেক্ট, তাই না? আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমি পড়াচ্ছি তোমাদেরকে, এই যে পড়ানো, এটা ভার্ব। পড়ানোর আগে কে আছে? আমি, যেহেতু আমি পড়াচ্ছি তোমাদেরকে, তাহলে আমি হচ্ছি সাবজেক্ট। আমি কাদেরকে পড়াচ্ছি? তোমাদেরকে। তাহলে পড়ানোর পরে কারা রয়েছে? তোমরা রয়েছো, তাহলে তোমরা হচ্ছে কি? অবজেক্ট। ঠিক তেমন এখানে ভার্ব হচ্ছে বিলিভ, দেখতে পেয়েছো? তাহলে ভার্বের আগে কে আছে? সাবজেক্ট। ভার্বের পরে কে আছে? এই যে পার্টটা। তোমরা একটা জিনিস কিন্তু খুব ভালো মতো জানো, এর আগেও শিখেছো, ক্লজ ফ্রেজ মানে কি? এক গুচ্ছ শব্দ, সিঙ্গেল ওয়ার্ড নয়, একটা কি দুটো কি তিনটে বা তার বেশি ওয়ার্ড নিয়ে ক্লজ বা ফ্রেজ তৈরি হয়। ক্লজ আর ফ্রেজের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে
ক্লজের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকে, দেখো ইজ, কিন্তু ফ্রেজের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। তো আমরা এটা থেকে বুঝে গেছি এটা হচ্ছে ক্লজ। আচ্ছা, এবার আমি যেটা তোমাদেরকে বলতে চাইছি, ভার্বের অবজেক্ট হিসেবে এই অংশটা কিন্তু এসেছে। দেখো, দ্যাট হি ইজ অনেস্ট, এটা কিন্তু এই সেন্টেন্সে অবজেক্টের মতো কাজ করছে, কারণ এটা হচ্ছে বিলিভ নামক ভার্বের অবজেক্ট। তো এই যে অবজেক্টের পার্টটা আমরা সেন্টেন্সের মধ্যে আমরা জানি যে নাউন কিন্তু সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, আবার অবজেক্ট হিসেবেও কাজ করতে পারে, তাই না? নাউন সেন্টেন্সে সাবজেক্টেও থাকে, অবজেক্টেও থাকে, তাই এটাকে কিন্তু আমরা অবজেক্টের পার্টে দেখতে পাচ্ছি এবং এটা নাউনের মতো কাজ করছে, তাই এটাকে আমরা বলবো নাউন ক্লজ, কারণ এটা ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে। তো তোমরা এটাকে বলতে পারো, যেমন আমি লিখেছি ভার্বের অবজেক্ট, তোমরা বলতে পারো অবজেক্ট টু দা ভার্ব। তাহলে এই অংশটা থেকে কিন্তু আমরা অবজেক্ট টু দা ভার্ব পাচ্ছি, যেখানে ভার্বের অবজেক্ট হিসেবে এই অংশটা কাজ করছে, আর অবজেক্টের মধ্যে তো নাউন থাকে, তো এটা হচ্ছে নাউনের মতো এখানে কাজ করছে, তাই এটাকে বলবো আমরা নাউন ক্লজ। ঠিক আছে, এবার আমি যেটা তোমাদেরকে বলিনি, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই যে ক্লজটা কি, একটা সেন্টেন্সে নাউনের ঠিক যেরকম কাজ নাউন ক্লজেরও ঠিক সেই রকম কাজ, অ্যাডজেক্টিভের ঠিক যেরকম কাজ অ্যাডজেক্টিভ ক্লজেরও ঠিক সেই রকম কাজ, অ্যাডভার্বের ক্ষেত্রেও তাই। নাউনের কি কাজ, নাউন কি করে, একটা সেন্টেন্সের নাউন সে সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, নাউন যেরকম ভূমিকা পালন করবে নাউন ক্লজ, শুধু পার্থক্য হচ্ছে নাউন হচ্ছে একটা ওয়ার্ড আর নাউন ক্লজ হচ্ছে একগুচ্ছ ওয়ার্ড, মানে একদল শব্দ, বোঝা গেল? অ্যাডজেক্টিভও ঠিক তাই, অ্যাডভার্বও ঠিক তাই। আচ্ছা, এবার পরের অংশটায় চলে আসি, ভার্বের সাবজেক্ট হিসেবে। ভার্বের সাবজেক্ট হিসেবেও কিন্তু সেন্টেন্সে নাউন আসতে পারে, ভার্বের সাবজেক্ট হিসেবে আসতে পারে। তো যেমন আমি বললাম আই ইট রাইস, আই ইট রাইস, রাইস হচ্ছে কি, রাইস হচ্ছে নাউন, তাই না? তাহলে আমি খাই, কি খাই, রাইস খাই, তাহলে এই যে রাইস এটা কিন্তু ইটের পরে আসলো, তাহলে ইট নামক ভার্বের কিন্তু অবজেক্ট হিসেবে এই রাইস কথাটা আসলো, তাই না? তাহলে রাইস নাউন শেষে বসলো, আবার কখনো ক্ষেত্রে প্রথমেও আসতে পারে, তাহলে নাউনের কাজ শুধু অবজেক্ট হিসেবে নয়, নাউন কিন্তু সাবজেক্ট হিসেবেও আসতে পারে, মানে ভার্বের সাবজেক্ট হিসেবেও কাজ করতে পারে। যেমন দেখো, হোয়াট হি সেইড, এই যে অংশটার দিকে তাকাও, এরপরে কি আছে, এই দেখো ভার্ব রয়েছে, তাহলে হোয়াট হি সেইড ইজ ট্রু, সে যা বলেছে সেটা সত্যি, তাহলে সে যা বলেছে এটা কিন্তু এই সেন্টেন্সে সাবজেক্টের মতো কাজ করছে, হয় সত্যি, তাহলে হয় এটা ভার্ব, তাহলে এই ভার্বের সাবজেক্ট কোনটা, এই পুরো অংশটা, আর সাবজেক্টে নাউনের অংশ থাকতে পারে, সাবজেক্টকে আমরা নাউন হিসেবে দেখাতে পারি, তাই না? তাই এটা হয়ে গেল নাউন ক্লজ। তাহলে আমরা দুটো জিনিস খুব সুন্দর বুঝতে পারলাম, নাউন ক্লজ একটা সেন্টেন্সে সহজভাবে যদি আমাদেরকে বুঝতে হয়, নাউন ক্লজ একটা সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, অবজেক্ট হিসেবেও কাজ করতে পারে। দেখো, প্রথমে আমরা পেলাম অবজেক্ট হিসেবে কাজ করছে, দেখো ভার্বের পরে আছে অবজেক্ট হিসেবে কাজ করছে, আবার কখনো সাবজেক্ট হিসেবেও কাজ করতে পারে, দেখো ভার্বের আগে রয়েছে, তাহলে ভার্বের সাবজেক্ট হিসেবেও কাজ করতে পারে। এই দুটো থেকে কিন্তু খুব সুন্দরভাবে আমরা চিহ্নিত করতে পারি সেই সেন্টেন্সের যে ক্লজটা রয়েছে, যে সাবঅর্ডিনেট ক্লজটা রয়েছে সেটা নাউন ক্লজ কিনা, সেটা খুব সহজে কিন্তু এভাবে আমরা চিহ্নিত করতে পারি। চলো পরের সেন্টেন্সটা এবং পরের অংশটা বোঝার চেষ্টা করি। দেখো, নাউন ক্লজ কখনো কখনো একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসেবেও কাজ করে, মানে অ্যাডজেক্টিভ কি করে, নাউন বা প্রোনাউনের দোষগুণ দেখে, তো সেই দোষগুণ সম্বন্ধে আরো কিছু কমপ্লিমেন্ট দেয়। সেন্টেন্স দেখি, চলো, ইট ইজ শিওর, এটা নিশ্চিত, এটা কি প্রিন্সিপাল ক্লজ, এটা নিশ্চিত, এটা কারোর উপর ডিপেন্ড নয় কিন্তু এই সেন্টেন্সটা। দ্যাট হি উইল পাস, যে সে পাস করবে, তাহলে এই যে সে পাস করবে এই অংশটা ডিপেন্ড করে আছে এই ইট ইজ শিওর নামক প্রিন্সিপাল বা মেইন ক্লজের উপর। এবার এই অংশটা এখন কি করে নাউন ক্লজ, দেখো এখানে শিওর, কিন্তু আমরা এখানে শিওরকে কি বলতে পারি, এটা অ্যাডজেক্টিভ, এবং এই অ্যাডজেক্টিভ সম্বন্ধে আরো কিছু কথা বলা হচ্ছে এই অংশটার দ্বারা, দ্যাট হি উইল পাস, মানে ইট ইজ শিওর এটা নিশ্চিত, এই নিশ্চিতটা কি নিশ্চিত, সে পাস করবে, যে সে পাস করবে, তাহলে নিশ্চিত সম্বন্ধে আমরা আরো কিছু বলছি,
আর নিশ্চিত হচ্ছে কি, নিশ্চিত হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসেবেও কিন্তু নাউন ক্লজ একটা সেন্টেন্সে আসে, বুঝতে পারছো? তাহলে এটাকেও কিন্তু আমরা বলতে পারি নাউন ক্লজ, এনসি। ক্লিয়ার সবার? আচ্ছা, বুঝতে না পারলে কোথাও কমেন্ট করো। নেক্সট 4 নম্বর দেখো, প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে একটা সেন্টেন্সে প্রেপোজিশন থাকে, সেই প্রেপোজিশনের অবজেক্ট হিসেবেও কিন্তু এই নাউন ক্লজের অবস্থান হয়ে থাকে। দেখো, লিসেন টু হোয়াট হি সেইজ, এই যে লিসেন টু, এই যে টু হচ্ছে কি প্রেপোজিশন, টু এর পরে এই যে অংশটা আসছে না, এটা কিন্তু টু এর অবজেক্ট, মানে টু নামক প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে এখানে কাজ করছে। লিসেন টু, শোনো, হোয়াট হি সেইজ, সে কি বলে। তাহলে টু হোয়াট হি সেইজ, টু এর পরে তোমাকে জানতে হবে বাদ বাকি অংশটা কি, কি কি বলা হচ্ছে এখানে, কি শুনতে বলা হচ্ছে, যেটা সে বলছে সেটাই শোনার কথা এখানে বলা হচ্ছে। তাহলে টু হচ্ছে প্রেপোজিশন, এই প্রেপোজিশনের অবজেক্ট হিসেবেও সেন্টেন্সে আসে। তো নাউন ক্লজ কিন্তু একটা সেন্টেন্সে প্রেপোজিশনের অবজেক্ট হিসেবেও কিন্তু কাজ করে। তো যখন দেখবো প্রেপোজিশনের সাথে একটা শব্দ, একদল শব্দ জুড়ে গেল এবং সেটা একটা প্রেপোজিশনের একটা অবজেক্টের মতো জাস্ট একটা সেন্স বোঝাচ্ছে, তখন কিন্তু আমরা দেখেই বুঝে যাব এই সাবঅর্ডিনেট ক্লজটা হলো নাউন ক্লজ। ক্লিয়ার? আচ্ছা, 5 নম্বর দেখি আমি যেটা বলতে চাইছি, নাউন ইন অ্যাপোজিশন। অ্যাপোজিশন কথার অর্থ কি? সমার্থক শব্দ, মানে সম অর্থ, এটাকে সমার্থক বলা যেতে পারে, সমার্থক শব্দ মানে সমান অর্থ বিশিষ্ট, মানে নাউনের অর্থ যা ঠিক সেই সেম অর্থ। বাংলায় যেমন বলে না সূর্য, সূর্যকে সমার্থক শব্দ আমরা কি বলতে পারি? রবি, রবি মানেও তো সূর্য, তাহলে সমার্থক শব্দ হলো। তাহলে একটা সেন্টেন্সে নাউন আসলো, নাউনের ঠিক পাশেই একটা ক্লজ বসলো এবং সেই ক্লজটা কিন্তু সেই নাউনের একদম সমার্থক শব্দ। যখন এরকমটা বোঝাবে তখন কি বলবো? সেটাকে নাউন ক্লজ বলবো। চলো দেখি একটা সেন্টেন্স, দ্য নিউজ। দ্য নিউজ, দেখেছো নিউজকে আমরা কি বলতে পারি? নিউজ হচ্ছে কি, নিউজ হচ্ছে কি, নিউজ হচ্ছে একটা নাউন, তাই তো? তাহলে দ্য নিউজ দ্যাট হি ইজ ডেড ইজ নট ট্রু। তাহলে দ্য নিউজ দ্যাট হি ইজ ডেড ইজ নট ট্রু, তাহলে খবরটা হচ্ছে যে সে মারা গেছে সেটা সত্যি নয়। তাহলে খবরটা কি? খবর হচ্ছে সে মারা গেছে, আর এই যে খবরটা, মারা যাওয়ার খবরটা, এটা সত্যি নয়। সেন্টেন্সটা তো এটা। তাহলে এবার ভালো করে বোঝার চেষ্টা করো, দ্য নিউজ এটা হচ্ছে সাবজেক্টের মধ্যে এখানে কাজ করছে এবং নিউজ হচ্ছে নাউন, তাই না? সাবজেক্টের মধ্যে তো নাউন থাকতে পারে, তো নিউজ হচ্ছে নাউন। দেখো নিউজের পরে এই যে অংশটা আসলো, দ্যাট হি ইজ ডেড, দেখতে পাচ্ছ? ভালো করে বোঝার চেষ্টা করো, দ্যাট হি ইজ ডেড। দ্য নিউজ ইজ নট ট্রু, দ্য নিউজ ইজ নট ট্রু। তাহলে নিউজ ইজ নট ট্রু, এই যে অংশটা দেখলে এটা হয়ে গেল প্রিন্সিপাল ক্লজ, কারণ এটা কারোর ওপর কিন্তু নির্ভরশীল নয়। দ্য নিউজ ইজ নট ট্রু, খবরটা সত্যি নয়, খবরটা সত্যি নয়, প্রিন্সিপাল ক্লজ। কিন্তু এই অংশটা কিন্তু মানে প্রিন্সিপাল ক্লজ নয়, এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এটা কিন্তু নির্ভর করে আছে এই অংশটার উপর। কারণ এটার অর্থ কি? দ্যাট হি ইজ ডেড, যে সে মারা গেছে। তাহলে এটা একটা স্বাধীন হতে পারে না, যে সে মারা গেছে, কি মারা গেছে, কি বলছেন আপনি? তো এটা একটা নির্ভরশীল একটা শব্দগুচ্ছ, মানে গ্রুপ অফ ওয়ার্ড। তাহলে বুঝে গেলাম এটা সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু এটা নাউন ক্লজ। কি করে আমরা বুঝছি এটা নাউন ক্লজ? কারণ এখানে দেখতে পাচ্ছি এই যে অংশটা এসছে, এই অংশটা কিন্তু এই নিউজ নামক নাউনের জন্য এসছে, এই নিউজ নামক নাউনটার জন্য কিন্তু এখানে এসেছে। কিন্তু এই নিউজ সম্বন্ধে আরো এক্সট্রা কথা কিন্তু বলছে না, এই নিউজের সমার্থক শব্দ এটা, এটা বুঝতে হবে। তা নাহলে কিন্তু এই অংশটা না বুঝতে পারলে তুমি কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজে গিয়ে গুলিয়ে ফেলবে। সেটা আমি অ্যাডজেক্টিভ ক্লজটা যখন আমি দেখাচ্ছি তোমাদেরকে, তখন এই জিনিসটা একটু ভালো করে বলবো। তো নিউজ নামক এই যে নাউনটা, এই নাউনের সমার্থক শব্দ হচ্ছে এই অংশটা, দ্যাট হি ইজ ডেড। তাহলে আমি যদি নিউজটাও সরিয়ে দিই, নিউজ এই খবর কথাটা ব্যবহার করছি না, আমি ব্যবহার করছি সে মারা গেছে, এটা ভুল। তাহলে সে মারা গেছে এটা কিন্তু এখানে নাউনের মতো কাজ করছে, তাই তো? তাহলে এই নাউনের একটা সমার্থক শব্দ, যেটাকে আমরা বলবো নাউন ইন অ্যাপোজিশন, তো সেই হিসেবেও কিন্তু একটা সেন্টেন্সে আসতে পারে। তো এটাকে আমরা বলতে পারি নাউন ক্লজ।
আশা করি বুঝতে পেরেছো। এই নিয়ে আর ডিটেলস এখন বলছি না, আমি যখন কম্পেয়ার করবো তখন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে দেখো পরের যে অংশটা, ভার্বের কমপ্লিমেন্ট। কখনো কখনো ভার্বের কমপ্লিমেন্ট হিসেবেও কিন্তু একটা সেন্টেন্সে নাউন ক্লজ আসতে পারে, মানে ভার্বটা সম্বন্ধে আরো ভালো মতো বোঝাচ্ছে। মানে ভার্বটা থেকে আমি কিছু বুঝতে পারছি না কিসের এই অংশটা কিসের জন্য, কিন্তু ভার্বের পরে যে অংশটা আসলো সেটা পুরোপুরি ভার্বের জন্যই আসলো, এবং সেটা থেকে আমরা বুঝতে পারলাম ভার্বটা কি। তো সেই হিসেবে কিন্তু নাউন ক্লজ একটা সেন্টেন্সে আসতে পারে। দেখো, দিস ইজ হোয়াট আই ওয়াজ লুকিং ফর। দিস ইজ হোয়াট আই ওয়াজ লুকিং ফর। এটা কোনটা, মানে এটা হচ্ছে সেটা যেটা আমি খুঁজছিলাম, এইরকম সেন্স কিন্তু এখানে আসছে। দেখো, দিস ইজ হোয়াট আই ওয়াজ লুকিং ফর, এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে ইজ হচ্ছে এখানে ভার্ব, হোয়াট আই ওয়াজ লুকিং ফর, তাহলে এটা হয়ে গেল একটা ক্লজ, এবং এই ক্লজটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবং এই সাবঅর্ডিনেট ক্লজটা কার সম্বন্ধে বলছে? এই ইজ নামক ভার্বের সম্বন্ধে বলছে, মানে ভার্বকে কমপ্লিমেন্ট করছে, মানে ভার্বের সম্বন্ধে আরো ভালো মতো বিস্তারিত বলছে। মানে দিস ইজ, এটা হয়, তাহলে হয় হওয়াটা কি? হওয়াটা হচ্ছে যেটা আমি লুকিং ফর করছিলাম, খুঁজছিলাম, যেটা আমি খুঁজছিলাম, তাহলে এটা হচ্ছে সেটাই যেটা আমি খুঁজছিলাম। তো এখানে কিন্তু এই হওয়া, এই ইজের জন্য এই অংশটা পুরো চলে আসলো। এই ইজ নামক ভার্বের একটা কমপ্লিমেন্ট বোঝাচ্ছে এই পুরো অংশটার দ্বারা। ঠিক আছে, তো এইটাকে আমরা বলবো কি বলবো? ক্লজ। এবং কি ক্লজ? নাউন ক্লজ, কারণ এটা কিন্তু ভার্বের একটা কমপ্লিমেন্ট প্রকাশ করছে, ভার্বের সম্বন্ধে আরো বেশি করে বলছে, কমপ্লিমেন্ট দিচ্ছে। তো এই ছিল নাউন ক্লজ। এরপর আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বুঝবো, তারপর অ্যাডভার্ব ক্লজ বুঝবো, এবং আমি কিছু জিনিস আনবো যেখানে তোমরা খুব সহজে বুঝতে পারবে। মানে এমন কিছু জায়গা আছে কন্ট্রাডিকশন, যেখানে নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে একটা কন্ট্রাডিকশন আসে। মানে কি করে বুঝবো? একই রকম তো, তখন কি করে বুঝবো কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ? সেটাও আমি খুব সুন্দরভাবে বলবো। তো ক্লাসগুলো পরপর দেখতে হবে। আমি ঠিক পরের ক্লাসে তোমাদেরকে অ্যাডজেক্টিভ ক্লজটা বোঝাচ্ছি, তারপরে আমি অ্যাডভার্ব ক্লজ এবং তার মধ্যে যে ডিফারেন্স এবং যে সমস্ত জিনিসগুলো, খুঁটিনাটি বিষয়গুলো আছে যেগুলো আমাদের একটু সমস্যা করে ক্লজ চেনার জন্য, একই রকম হয়ে যায়, সেটাও আমি খুব সুন্দরভাবে বলবো। তো ক্লাসগুলো পরপর দেখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কমেন্ট করো, আর ভিডিও ভালো লাগলে লাইক করো, এবং বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করো, এবং আমাকে সাপোর্ট করো যাতে এরকম ধরনের আরো ক্লাস তোমাদের জন্য আনতে পারি। ভালো থেকো সকলে।